খুনি মোস্তাক আওয়ামী লীগেরই নেতা। 1949 সালে আওয়ামী লীগ যখন গঠিত হয়, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বঙ্গবন্ধুকে করা হয়, সেই সাথে মোস্তাকও যুগ্ম সম্পাদক। তিনি একজন একই ক্যাবিনেটের মন্ত্রী। তিনিও বেইমানি করেন। মেজর জিয়া তাকে প্রমোশন দেন, জাতির পিতা বঙ্গবন্ধু মেজর থেকে মেজর জেনারেল পর্যন্ত প্রমোশন পায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবেরই হাতে। তার যে পারিবারিক সমস্যা ছিল তার স্ত্রীর সাথে, সেটাও তিনি সমাধান করে দিয়েছিলেন। মাসের মধ্যে 2-3 বার স্ত্রীকে নিয়ে আমাদের বাসায় চলে আসতো, যেহেতু আমাদের বাসাটা ছিল সকলের জন্য উন্মুক্ত। কাজে যে কোনো সময় এসে সোজা ঘরে ঢোকা বা উপরে বসে থাকা জিয়াউর রহমান এবং তার স্ত্রী খালেদা, তারাও প্রতিনিয়ত এই বাড়িতেই যাতায়াত করত। এত কাছে থেকে এত স্নেহ পেয়ে এত কিছু পাওয়ার পর এত বড় বেইমানি তারা কিভাবে করলো? কর্নেল ফারুক আমার বাবার ক্যাবিনেটেই যিনি অর্থমন্ত্রী ছিলেন, মল্লিক সাহেব, তার শালীর ছেলে। হয়তো এই ঘটনাগুলি আপনারা অনেকে জানেন না। আমি মাঝে মাঝে মনে করি যে কথাগুলি আপনাদের জানা উচিত, বাংলাদেশের মানুষের জানা উচিত যে কীভাবে কত বড় বেইমানি হয়েছে। এই পাকিস্তানি শত্রুরা যেটা পারে নাই, আর ঘরের আপনজন হয়ে দিন রাত যারা ঘোরাঘুরি করতো তারাই বেইমানি করলো, আর এই বাড়িতে এই ধরনের একটা হত্যাকাণ্ড একই সাথে 3টি বাড়িতে ঘটালো। 15ই আগস্ট আমি হারিয়েছি আমার বাবা মা ভাইদেরকে, কিন্তু বাংলাদেশের মানুষ হারিয়েছিল তাদের স্বাধীনতার স্বপ্ন। এবং আপনারা একটু ভেবে দেখেন যে পৃথিবীতে এই ধরনের হত্যাকাণ্ড ঠিক সেই সময় অনেকগুলি দেশেই ঘটেছে, কিন্তু একটি পরিবারকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করবার, সেই পরিবারের ছোট্ট শিশুরা পর্যন্ত রেহাই পায়নি, এরকম ঘটনা বোধহয় ইতিহাসে বিরল, খুব কমই দেখা যায়। সেই কারবালা ময়দানে যে ঘটনা ঘটেছিল, ঠিক একই কারবালার ঘটনাই যেন বাংলার মাটিতে 15ই আগস্ট ঘটে গিয়েছিল। আমাদের দুর্ভাগ্য হলো আমরা 2 বোন, আমরা তখন বিদেশে ছিলাম। মাত্র 15 দিন আগে এই বাড়ি থেকে আমরা জার্মানিতে যাই, আমি আর রেহানা। আর হঠাৎ একদিন শুনলাম আমাদের কেউ নেই, আমরা এতিম হয়ে গেছি, নিঃস্বরিক্ত হয়ে গেছি। 15ই আগস্টে হত্যাকাণ্ডের পর ফেলে রেখেছিল এখানে, এমনকি কাফন দাফনটুকু পর্যন্ত দেওয়া হয়নি। তার লাশ নিয়ে গিয়েছিল টুঙ্গিপাড়া, সেখানে মসজিদের ইমাম এবং আমাদের ওখানে যারা মুরব্বী কয়েকজন মাত্র ছিলেন, কারফিউ দিয়ে দেওয়া হয়েছিল, বেশি লোক ঢুকতে দেয়নি। তারা জোর করেই তাকে গোসল দিয়েছিলেন সেই তিব্বত 570 সাবান দিয়ে, আর কাফনে কাপড় কেনারও সুযোগ ছিল না। যে গরিব মানুষের জন্য তিনি রিলিফের কাপড় এনে সেই কাপড় গরিব দুঃখী মা বোনকে দিতেন, সেই কাপড় ওখানে রেড ক্রিসেন্টের একটা হাসপাতাল ছিল, সেখানে এই কাপড় রাখা ছিল, সেখান থেকে কাপড় এনে সেই কাপড়ের পাড় ছিঁড়ে সেটা দিয়েই কিন্তু বঙ্গবন্ধুকে দাফন করা হয়েছিল। যে গরিব মানুষেরকে তিনি যা দিতে পারতেন, সেই রিলিফের কাপড়, সেই কাপড় নিয়ে গেছেন, আর কিছু কিন্তু নিয়ে যাননি। কোনো এত কিছু দিয়ে নিয়ে যাননি, শুধু দিয়েই গেছেন সারাটা জীবন, শেষ পর্যন্ত বুকের রক্ত দিয়ে গেছেন। আসুন তার এই রক্ত ঋণ আমরা শোধ করতে পারবো তখনই যখন দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে, দুঃখী মানুষের মুখে তিনি হাসি ফুটাতে চেয়েছিলেন, অর্থাৎ তার গরিব দুঃখী মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করে এই বাংলাদেশ থেকে দুঃখ দারিদ্র্য দূর করে যখন প্রতিটি মানুষের জীবনকে আমরা
অর্থবহ করতে পারবো, উন্নত করতে পারবো, সমৃদ্ধ করতে পারবো, তখনই জাতির পিতার আত্মা শান্তি পাবে।